দেখো আজকে আমাদের টোটাল পলিটিক্যাল সায়েন্সের 6টা অধ্যায় শেষ হয়ে গেছে। এবার থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। এটা প্র্যাকটিস সেট নম্বর 1। দেখো 40টা কোশ্চেন তোমাদের পরীক্ষায় কটা আসবে? 40 মার্কসের 40টাই এমসিকিউ। কিন্তু এমসিকিউ গুলো কিরকম টাইপের আসবে? বিবৃতিমূলক বেশি থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, সমস্ত টাইপ মিলিয়ে আসবে, শুধু ডিরেক্ট কোশ্চেন আসবে না। তাই ম্যাক্সিমাম জিনিসটা আমরা এতদিন পড়াশোনার মাধ্যমে বুঝতে পেরেছি কিনা সেটা আমরা জানবো আজকে এই কোশ্চেন প্র্যাকটিস করে। কেউ কথা বলো না, আমি বারবার বলছি, ক্লাস শুরু হয়েছে, কথা বলো না। দেখো তাহলে আজকে দেখা যাক যে আমরা এতদিন যে পড়াশোনাটা করেছি প্রত্যেকটা কোশ্চেন আমরা বুঝতে পারছি কিনা। যে কোনো প্রকাশনীর প্র্যাকটিস সেট ইউজ করবে, দেখবে যে কোশ্চেনগুলো তোমরা বিবৃতিগুলো বুঝতে পারছো কিনা। পলিটিক্যাল সায়েন্স পুরোটাই কিন্তু বোঝার, শুধু মুখস্থ করে সাজেশন এরকম কিছু হয় না। তাই কোনো একটা কোশ্চেন দেখলে আমরা বুঝি যে কোশ্চেনটার আনসার দিতে পারবো কিনা। সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? শুধু আনসার করার জন্য নয়। তোমরা প্রথমে কি করবে, আমি কোশ্চেনটা করব, প্রথম তোমরা আনসার করবে। ওএমআর নাও, প্রত্যেকে ওএমআর নাও। ওএমআর নিয়ে কি করবে, প্রথমে আনসার করবে, তারপরে আমি আনসার বলবো। আনসার যখন বলবো ঠিক না ভুল হয়েছে তখনই দাগ দেবে। বুঝতে পেরেছো কি বললাম? নিজেকে নিজে জাজ করো যে পারছো কি পারছো না। বুঝতে পেরেছো? দেখা যাক, কেউ কথা বলবে না। প্রথম প্রশ্ন দেখো, কে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছেন? একদম সহজ কোশ্চেন, আনসার করো নিজেরা, প্রত্যেকে আনসার করে নাও। প্রথম 1 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে কে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে? অপশন এ হচ্ছে অ্যারিস্টটল, অপশন বি প্লেটো, অপশন সি ম্যাকিয়াভেলি, অপশন ডি হচ্ছে জাবোদা। তাহলে তোমরা প্রত্যেকে এটা আনসার করে নাও, তারপরে আমি আনসার বলছি। তাহলে কি উত্তর হবে? সবাই মিলে বলো কি হবে? অ্যারিস্টটল। একদম, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে অ্যারিস্টটল। আনসার হবে অপশন এ। কাটা দিয়ে দিলাম তাই না, স্টার। ঠিক আছে, এটা হবে আনসার। আচ্ছা, 2, রাষ্ট্রের কোন উপাদানটি রাষ্ট্রের ভৌগোলিক বা বস্তুগত ভিত্তি গঠন করেছে? ভৌগোলিক, প্রত্যেকটা জিনিস বুঝে নাও। ভৌগোলিক বা বস্তুগত, ভৌগোলিক মানে কি বোঝায়? এরিয়া। এবারে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? এই 4টেই রাষ্ট্রের সংজ্ঞাতে 4টে বৈশিষ্ট্যই আছে। প্রথম হচ্ছে জনসমষ্টি, তারপর নির্দিষ্ট ভূখণ্ড, তারপর সরকার, সার্বভৌমিকতা। এই 4টে আমরা গার্নারের সংজ্ঞায় পড়েছি। এর মধ্যে কোনটা ভৌগোলিক বা বস্তুগত ভিত্তি গঠন করে? আনসার করে নাও সবাই। এইবার বলো কোনটা হবে অপশন? নির্দিষ্ট ভূখণ্ড। ভৌগোলিক এরিয়া বলতেই আমাদের নির্দিষ্ট ভূখণ্ড, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। একদম। এইবারে 3 দেখো, দীর্ঘদিন নিজ দেশে অনুপস্থিত বা দেশদ্রোহিতার অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির ক্ষেত্রে কি ঘটতে পারে? দেশদ্রোহিতা বা দীর্ঘদিন দেশের বাইরে যদি হয় তাহলে কি ঘটতে পারে? তার নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে। 2, তার মৌলিক অধিকার বৃদ্ধি পেতে পারে, মৌলিক অধিকার বাড়বে। তিনি দ্বৈত নাগরিকত্ব লাভ করতে পারে। তিনি স্থায়ী ভোটাধিকার লাভ করেন। কোনটা মনে হচ্ছে? অপশন এ, কারণ তার নাগরিকত্ব বিলুপ্ত হবে। আমরা 3য় অধ্যায়ে কোশ্চেনটা পড়েছি। 3য় অধ্যায় নাগরিকতা থেকে এই কোশ্চেনটা এসছে। ঠিক আছে, যে নাগরিকতা বিলোপ হবে কখন? দেশে যদি অনেকদিন ধরে অনুপস্থিত থাকে আর দেশদ্রোহিতা অপরাধী হয়। যখনই এমসিকিউ প্র্যাকটিস করবে একটার সাথে আর একটা লিঙ্ক করার চেষ্টা করবে যে এটা কোন অধ্যায় থেকে এসছে। এগুলো বুঝতে পারলেই ভাববে যে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান বুঝেছি আমি। বুঝতে পেরেছো কি বললাম? সবাইকে বলছি, শুধু আনসার করাটা নয় মেন উদ্দেশ্য। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। এরপরে দেখো, রাষ্ট্র হলো এমন এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে এবং যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ স্বাধীন। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? একদম সবাই জানি আমরা, এই সংজ্ঞাটা দিয়েছে গার্নার। গার্নারের রাষ্ট্র প্রদত্ত সংজ্ঞা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি রাইট আনসার হচ্ছে অপশন বি।
তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। এরপরে পলিটিক্স শব্দটি প্রাচীন গ্রিস শব্দ কি থেকে এসেছে? পুলিশ থেকে। অপশন এ রাইট আনসার হবে অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। তারপরের প্রশ্ন, রাষ্ট্রের চরম, চূড়ান্ত এবং অবিভাজ্য ক্ষমতাকে কি বলা হয়? একদম সার্বভৌমিকতা। কি বলা হয়? সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা ক টাইপের তুমি বলতে পারবে? সার্বভৌমিকতা দু ধরনের, কি কি? একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। সার্বভৌমিকতা হচ্ছে দু টাইপের, ঠিক আছে? সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। তারপরে ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়ন, সংশোধন বা বাতিল করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে ন্যস্ত? এক হচ্ছে সুপ্রিম কোর্ট, এ বি হচ্ছে রাষ্ট্রপতি, সি ভারতের সংসদ মানে পার্লামেন্ট, আর ডি রাজ্য বিধানসভা। আচ্ছা, প্রথম কতজন আছে? সুপ্রিম কোর্ট কতজন? আচ্ছা, রাষ্ট্রপতি কতজন? পার্লামেন্ট কতজন? হ্যাঁ, পার্লামেন্টই ঠিক। ভারতের সংবিধান নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়ন, ভালো করে বোঝো এইখানটা, জিনিসটা বুঝে নাও। নাগরিকত্ব সম্পর্কিত কি প্রণয়ন? আইন প্রণয়ন। আমাদের ভারতে তিনটে বিভাগ, প্রত্যেকটা দেশের তিনটে বিভাগ থাকে, ভালো করে বোঝো। রাষ্ট্রবিজ্ঞান এইভাবে বুঝতে হবে। তিনটে বিভাগ কি কি? এক হচ্ছে শাসন বিভাগ, দুই আইন বিভাগ, তিন বিচার বিভাগ। এই তিনটে বিভাগের মধ্যে সব থেকে ভালো করে দেখ, শাসন বিভাগের কাজ কি? শাসন করা। আইন বিভাগের কাজ কি? আইন তৈরি করা। আইন বিভাগের নাম কি? পার্লামেন্ট। পার্লামেন্টের কাজ কি? আইন প্রণয়ন করা। যে আইনটা প্রণয়ন করবে সেই আইন অনুযায়ী বিচার বিভাগ কি করবে? রায় দেবে। বিচার বিভাগের কাজ আইন প্রণয়ন করা নয়, বুঝতে পেরেছো? যদি বিচার বিভাগের কাজ থাকতো আইন প্রণয়ন, তাহলে তো ওদের কাছে ওরা তো নিজস্ব আইন তৈরি করে যাকে তাকে জেলে বন্দি করে দিতে পারবে। তো বিচার বিভাগ আইন প্রণয়ন করবে না, আইন প্রণয়নটা কে করবে? পার্লামেন্ট। পার্লামেন্টকে বাংলায় আমরা কি বলছি? সংসদ। বুঝতে পেরেছো কি বললাম? তাই দেখো এখানে কি আছে, ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়ন, নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়ন কত সালে করতে পারবে? প্রথম ভারতের নাগরিকতা আইন কত সালে হয়েছিল? এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভাবো। এইরকম আগে পরেরটাতে এরকম কোশ্চেন আসবে। ভারতের প্রথম নাগরিকতা সম্পর্কিত আইন তৈরি হয় কত সালে? জোর করে বলো। 1955 সালে প্রথম নাগরিকতা আইন হয়, 1955 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের কতগুলো নাগরিকতা আইনে কতগুলো নাগরিকতা অর্জনের জন্য কড়া পদ্ধতির কথা বলা হয়েছে? 5টা পদ্ধতির কথা বলা হয়েছে। কড়া পদ্ধতি 5টা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো কি বললাম? এবারে ভাবো, এই যে নাগরিকতা আইন পার্লামেন্ট প্রণয়ন করতে পারবে, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ে নাগরিকতা আছে, কিন্তু 2 নম্বরে 5 থেকে 11। কিন্তু কত নম্বরে বলা হয়েছে এইটা? ধারা কত নম্বর ধারায় বলা হয়েছে যে পার্লামেন্ট চাইলে আইন প্রণয়ন করতে পারবে? 11 নম্বর ধারা। দেখো, তোমাদের পড়া কিন্তু মুখস্থ, পড়া মুখস্থ করা আর কোশ্চেন আনসার দেওয়ার মধ্যে ডিফারেন্স পাবো। বুঝতে পারছো কথাটা কি বললাম? এই প্রশ্নটাই পরীক্ষার সময় যে বুঝতে পারবে না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পুরোটাই বোঝার জিনিস। আমি এই জন্য বললাম, ছায়া প্রকাশনের বই দেখে পড়ে নিলে আর কিছু একটা বই দেখে পড়ে নিলে কোনো লাভ নেই। ফ্যাক্ট বোঝো। এমসিকিউ আনসার তখনই দেওয়া যাবে যখন আমার বিস্তারিত নোটসটা ভালো করে বারবার বুঝে বুঝে পড়বে, তাহলে যে কোনো জায়গা থেকে আনসার দিতে পারবে। আবারও বলছি, ছোট ছোট জিনিস এগুলো মনে রাখো, তাহলে বুঝতে পারবে। তাহলে এটা হলো, এটা কি আনসার হবে? ভারতের সংসদ। এতগুলো কথা একটা প্রশ্ন বলে লাভ ছিল না, কিন্তু আমি জাস্ট বললাম অন্যান্য যে সেট আছে সেগুলো তো আসবে, এগুলোই ইম্পর্টেন্ট। এবারে স্তম্ভ মেলাও, ভালো করে বোঝো। স্তম্ভ মেলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। পুরো এটাই স্তম্ভ মেলানোর ভাবো, যখন প্র্যাকটিস করবে স্তম্ভ মেলানোতে সবকটাই আমাকে আনসার করতে হবে। ভাবো, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছে? লর্ড ব্রাইস। তাহলে একের সাথে কি হয়ে গেল? 2। একের 2। একবার চোখ বুলিয়ে দেখে নেব যে একের 2 ঠিক আছে কিনা। দেখো 1 2, এ হচ্ছে 2, আর কোনোটাতে এ 2 আছে? তাহলে ওইটাই আমি আর খাটবো না পরীক্ষার সময়, বুঝতে পেরেছো? কিন্তু এখন কোশ্চেন গুলো আনসার দেখবো। সার্বভৌমিকতা দুটি দিক, কি কি? অভ্যন্তরীণ আর বাহ্যিক।
আচ্ছা, জাসলি, জাসলি মানে কি হচ্ছে? জাসলি কথাটা জন্মস্থান। জাসলি কোন কোন চ্যাপ্টারে আছে? নাগরিকতা, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে নাগরিকতা। জাসলি আর জাস স্যাঙ্গুইনিস। জাসলি মানে সয়েল, সয়েল মানে কি? মাটি। কোন মাটিতে জন্মগ্রহণ করেছে, মানে জন্মস্থান নীতি। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? ক্লিয়ার হচ্ছে? এইভাবে পলিটিক্যাল সায়েন্স পড়বে। আচ্ছা, তাহলে কি এগুলো আমরা জেনে নেব। জাস স্যাঙ্গুইনিস মানে হচ্ছে রক্তের সম্পর্ক নীতি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি এটা আমাদের হয়ে গেল। এরপরে দেখি, সব ব্যাখ্যা দেবো আমি। দেখো এবার, এবার বিবৃতি, নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া যাযাবরদের কোন রাষ্ট্র গঠিত হতে পারে? নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া যাযাবরদের কোন রাষ্ট্র হয়? তাহলে প্রথমটা ঠিক আছে, ঠিক। দ্বিতীয় রিজনটা কি, কারণটা কি? রাষ্ট্রের একটি অপরিহার্য ভৌগোলিক উপাদান কি? নির্দিষ্ট ভূখণ্ড। মানে রাষ্ট্র হতে গেলে কি চাই? নির্দিষ্ট ভূখণ্ড দরকার, যেখানে সরকার তার সার্বভৌমিকতা বা চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে বুঝতে পারো, তাহলে এর কারণ কি? এটা ঠিক আছে তো? তাহলে এর কারণ বি ঠিক আছে, পারফেক্ট কারণ। তাহলে দেখি কোনটা আছে। এ এবং আর উভয়ই, এ এবং আর উভয়ই সত্য। আর আর হলো এর সঠিক ব্যাখ্যা। বুঝতে পেরেছো? আরই হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। এইভাবে প্রশ্ন পড়তে হবে। তারপরে গিয়ে দেখো ভারতের বিবৃতি, দেখো ভারতের সংবিধানে একক নাগরিকত্বের নীতি গৃহীত হয়েছে। সবাই বোঝো কিন্তু, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব, এক নাগরিকত্ব, এটা ঠিক কিনা? তাহলে অপশন এ হচ্ছে, বিবৃতি হচ্ছে ঠিক। এবার কারণটা দেখি, কারণটা দেখো, রিজন কি? ভারতে প্রতিটি রাজ্যের অধিবাসীদের জন্য আলাদা আলাদা রাজ্যের নাগরিকত্ব প্রদান করা হয়। মিথ্যা। কারণটা তো ঠিক নয়, কারণ প্রতিটা রাজ্যে যদি আলাদা আলাদা নাগরিকত্ব থাকে তাহলে তো সেটা যুক্তরাষ্ট্রীয় হয়ে গেল। এক নাগরিকত্ব নয়, যেখানে দ্বি নাগরিকত্ব আছে। আমেরিকা আছে, সব রাজ্যের আলাদা আলাদা করে কি আছে? নাগরিকত্ব আছে, আর একটা আইডি কার্ড আছে। তাহলে দ্বি নাগরিকত্ব কোথায় আছে? আমেরিকায় আছে। ভারতে, ভারতে কয় নাগরিকত্ব স্বীকৃত? এক নাগরিকত্ব। একটাই ভোটার আইডি কার্ড, গোটা ভারতের জন্য একটাই ভোটার আইডি কার্ড। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে গিয়ে এ হচ্ছে, দেখা যাক কি লেখা আছে। এ সত্য কিন্তু আর মিথ্যা। তাহলে রাইট আনসার কি হবে? সি। বুঝতে পারছো বিবৃতি? বিবৃতিগুলো প্র্যাকটিস করো বেশি করে, না হলে কোশ্চেন দেখেই মনে হবে যেন বুঝতে পারছি না। বোঝো। তারপরে গিয়ে, তারপর আবার বিবৃতি দেখো, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ আধুনিক দৃষ্টিভঙ্গি। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ আধুনিক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, একদম ঠিক। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি রাষ্ট্রকে একটি শ্রেণী শোষণের হাতিয়ার বলে মনে করেন। এটা ঠিক, সত্য। তাহলে দুটোই সত্য। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা না। বিবৃতি এটা হবে না, উভয় বিবৃতি সত্য। তাহলে এটা হবে ঠিক। তাহলে অপশন সি রাইট আনসার হচ্ছে, অপশন সি। এইবারে দেখো নিচের বিবৃতি আবার পড়ি। সরকার হলো রাষ্ট্রের একটি বিমূর্ত, বিমূর্ত মানে অ্যাবস্ট্রাক্ট, যাকে দেখা যায় না। সরকার হলো রাষ্ট্রের একটি বিমূর্ত ধারণা, যা চোখে দেখা যায় না। বলো এই কথাটা ঠিক? মিথ্যা। কেন? সরকারকে তো আমরা দেখতে পাই, রাষ্ট্রকে দেখা যায় না। সরকারকে দেখা যায়, সরকারের মাধ্যমেই তো আমরা রাষ্ট্রকে দেখতে পাই। বুঝতে পারছো কি বললাম? সরকারের মাধ্যমেই রাষ্ট্রকে আমরা কি দেখতে পাই? সচক্ষে দেখতে পাই, কিন্তু রাষ্ট্রকে দেখা যায় না। তাহলে এখানে কি কথা বলছে? সরকার হলো রাষ্ট্রের একটি বিমূর্ত ধারণা, যা চোখে দেখা যায় না। সরকারকে তো চোখে দেখা যায়, তাহলে এটা মিথ্যা। প্রথম 1 নম্বর বিবৃতি কি হলো? মিথ্যা। এবার দেখি 2, রাষ্ট্র হলো সরকারের বাস্তব ও দৃশ্যমান রূপ। এটা কি হবে? রাষ্ট্র হলো সরকারের বাস্তব ও দৃশ্যমান রূপ। রাষ্ট্রকে দেখা যায়? দেখা যায় না। সরকারকে দেখা যায়, রাষ্ট্রকে দেখা যায় না। তাহলে এটাও ভুল, এটাও ভুল। তাহলে কোনটা ঠিক হবে? উভয় বিবৃতি মিথ্যা। বুঝতে পারছো? এগুলো পুরোটাই বোঝার জিনিস কিন্তু। তারপরে দেখো, এ রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও আলোচনার ক্ষেত্র দেখা যাক।
কোনটি? আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা হয় তো, আন্তর্জাতিক সম্পর্ক পড়েছি। জ্যোতিষশাস্ত্র আলোচনা করা হয়। আচ্ছা, তুলনামূলক রাজনীতি, রাজনৈতিক সমাজতত্ত্ব, তাহলে রাজনৈতিক সমাজতত্ত্ব আলোচনা মানে রাজনীতি মানেই তো আলোচনা হয়। তাহলে কোনটা আলোচনা হয় না? হাত দেখার ব্যাপার, কপাল দেখে, মাথা দেখে বলে দেওয়া, এইসব হবে না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে জ্যোতিষশাস্ত্র আলোচনা করা যায় না। তাহলে কোন অপশনটা কি হবে? অপশন বি। ঠিক আছে, নিচের কোনটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনার অন্তর্ভুক্ত নয়? কোনটি নয়? জ্যোতিষশাস্ত্র। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট আনসার হবে। ভালো করে প্রশ্ন পড়তে হবে, সব প্রশ্ন পড়লেই আনসার করা যাবে। এবার এবার বলছি একটা গল্প। দেখো, মিস্টার জনস একজন মার্কিন নাগরিক, একজন মার্কিন নাগরিক। তিনি ভারতের একটি বহুজাতিক সংস্থায় চাকরি, মানে ভারতে এসে চাকরি করছে। চাকরির কারণে গত 3 বছর ধরে, ক বছর ধরে আছে? 3 বছর ভারতের দিল্লিতে বসবাস করছেন। কোথায় বসবাস করছে? দিল্লিতে। 3 বছর ধরে চাকরি করছে, আমেরিকার লোক। তিনি নিয়ম মেনে ভারতে আয়কর প্রদান করেন, মানে ট্যাক্স দেয়। চাকরি যেহেতু হচ্ছে, ট্যাক্স দেয়। ভারতীয় আইন অনুযায়ী মিস্টার জোন্স কি ভারতের লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী? কেন দিতে পারবে না? 3 বছর বললে হবে না। তিনি ভারতীয় নাগরিক না, তিনি কি বিদেশি। বিদেশিদের কি অধিকার থাকবে না? ভোটাধিকার থাকবে না। সে 7 বছর থাকুক, 10 বছর থাকুক, তাদের ভোটাধিকার থাকবে না। বুঝতে পেরেছো? নাগরিকদের ভোটাধিকার আছে, বিদেশিদের কোন রকম ভোটাধিকার থাকবে না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কি বললাম? না, কারণ তিনি ভারতের নাগরিক নন, তিনি একজন। কারণটা ঠিক আছে, বাকি একটাও কারণ হবে না। ঠিক আছে। আচ্ছা, এবার বলো নিচে দুটি বাক্যের মধ্যে সম্পর্ক দেখা যাক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে মূল্যবান নিরপেক্ষ আলোচনার উপর জোর দেয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা জোর দেয় তো মূল্যবান নিরপেক্ষ। ভালো করে বোঝো। এইবার তোমরা গল্পটা, এই প্রশ্নটার উত্তর কোথা থেকে পাবে? কোনো বইয়ে লেখা নেই, কিন্তু উত্তর খুঁজতে গেলে কি জানতে হবে? আগে আচরণবাদকে বুঝতে হবে। উত্তর খুঁজতে গেলে আচরণবাদ বুঝে নাও। আমাদের বেশি দূর যাচ্ছি না, প্রাচীন গ্রিস পড়েছি প্রথমে, রাষ্ট্রবিজ্ঞান বিবর্তন। গ্রিসে কিরম ছিল? গ্রিসে জাস্ট একটা রাষ্ট্রের ধারণা হয়, নগর রাষ্ট্রের ধারণা, তাই না? গ্রিসের পরে ব্যাকে আসলাম, উপর দিকে আসলাম, মধ্যযুগ এলো, ইউরোপের মধ্যযুগ 476 থেকে 1453। এই সময় পিরিয়ডে কি দেখলাম? পোপতন্ত্র। কার ক্ষমতা বৃদ্ধি? পোপের। কত অব্দি এলাম? 1453। 1453 সালের পর থেকে ম্যাকিয়াভেলি এসে কার ক্ষমতা কথা বললো? রাজার ক্ষমতা। রাজাকে তো হবে সিংহের মতো বলবান আর শ্রীকালের মতো চতুর। দেখো 1453 পরেই মানে আস্তে আস্তে সবাই, গোটা ইউরোপ কি হয়ে গেল? রাজতন্ত্র। গোটা ইউরোপ কি হয়ে গেল? রাজতন্ত্র। তখন রাজারাই শাসন করতো। আমরাও কি দেখেছি আগে? কারা শাসন করতো? রাজারা। তাহলে রাজতন্ত্র থেকে হঠাৎ করে জন লক, জ্যাক রুসো, এরা এসে কিসের ধারণা দিল? গণতন্ত্র। এরা এসে কিসের ধারণা দিল? গণতন্ত্র। এবার গণতন্ত্রের পরে আস্তে আস্তে এলো মার্ক্সবাদ। উদারনীতিবাদের পরে কি এলো? মার্ক্সবাদ। মার্ক্সবাদের 1848 কমিউনিস্ট ম্যানিফেস্টো। মার্ক্সবাদের পরেই 1900 সালের পরে একটা তত্ত্বের উদ্ভব হলো। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা এতদিন কি চলছিল? এতদিন ধ্রুপদী আলোচনা চলছিল, সাবেকি সনাতনী আলোচনা চলছিল, মানে সেই প্রাতিষ্ঠানিক ইতিহাস কেন্দ্রিক। বুঝে নাও জিনিসটা। এতদিন রাষ্ট্রবিজ্ঞান আলোচনা কি চলছিল? সেই পুরনো দিনের, সেই পুরনোকে নিয়ে আলোচনা। অ্যারিস্টটল, প্লেটো কি বলেছে সেই নিয়ে আলোচনা চলছিল। কত সাল অব্দি? 1900 সাল। 1900 সালের পরেই আধুনিক বিজ্ঞানীরা এসে, চার্লস মেরিয়াম, রবার্ট ডাল, ডেভিড স্টোন, এরা এসেই বলছে আচরণবাদ নিয়ে এলো। কি নিয়ে এলো? আচরণবাদ। বলছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে এবার আমরা কিসের ওপর বেশি গুরুত্ব দেব? তত্ত্ব আর গবেষণার উপর। কিসের ওপর? প্রকৃত বিজ্ঞান বানাবো, বিশুদ্ধ বিজ্ঞান। এবার বিশুদ্ধ বিজ্ঞান বানাতে গেলে তাহলে কাকে গুরুত্ব দেওয়া যাবে না? মূল্যবান নিরপেক্ষ, মানে ন্যায় অন্যায়, ভালো মন্দ, এগুলো উচিত অনুচিত, এসবে কিছু গুরুত্ব দেব না। বুঝতে পেরেছো? ভালো করে বোঝো। 1900 সালের পরে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাটা কিরকম হলো? বিজ্ঞান ভিত্তিক। তত্ত্ব আর গবেষণার উপর বেশি গুরুত্ব দিল। কাদের ওপর গুরুত্ব দিল না? মূল্যবান নিরপেক্ষ, মানে ন্যায় অন্যায়, ভালো মন্দ, এইসব কিছু দেখবো না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই যে নতুন তত্ত্বটার নাম কি? আচরণবাদ। তাহলে আচরণবাদ এসে রাষ্ট্রবিজ্ঞানে কি নিয়ে এলো? যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা হবে। কার উপর গুরুত্ব দেওয়া হলো? তত্ত্ব আর গবেষণার উপর। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? এইবার দেখো, এইবার পড়লে বুঝতে পেরে যাবে। দেখো আমি যেটা বোঝালাম এবার পড়লে বোঝা যাবে। আধুনিক বিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানে মূল্যবান নিরপেক্ষ আলোচনার উপর জোর দেন। ঠিক। কেন জোর দেন? দেখো, আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতি,
এবং তথ্য নির্ভর গবেষণা সূত্রপাত ঘটিয়েছে। এটাও ঠিক। বুঝতে পারছো কি বললাম? রাষ্ট্রবিজ্ঞান, আবারও বলছি তোদেরকে, যে রাষ্ট্রবিজ্ঞান শুধু বই মুখস্থ করে হবে না। আমি এখন 11-এ পড়াচ্ছি, মানে 12-এ এইভাবেই পড়া হবে। 12-এ কিন্তু তোদের কাজে দেবে, যে সেই স্কোরটা সবাই দেখবে। রাষ্ট্রবিজ্ঞানকে বুঝতে শেখ। এখনো পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানে শুধু সহায়িকা পড়ে নিলে হবে না, এই জিনিসগুলো বোঝার। কেউ বলবে না আচরণবাদ কাকে বলে। আচরণবাদ বোঝানোর চেষ্টা কেউ করবে না, আমি ডেফিনেটলি বলে দিচ্ছি। এটা কেউ চেষ্টাই করবে না যে তোদেরকে আচরণবাদ বোঝাতে যাব, কোনো প্রয়োজন নেই, কারণ তোরা শুনবিও না। এই জিনিসটা মাথায় রাখ, যেটা বোঝাতে চাইছি বুঝে নে। তাহলে গিয়ে কি হয়ে গেল? দুটোই ঠিক। তাহলে কি হলো? দুটি বাক্যের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটি বাক্য পরস্পর বিরোধী। বাক্য এক হলো কারণ এবং দুই হলো তার প্রভাব। বাক্য এক হলো, বাক্য দুই হলো কারণ এবং এক হলো তার প্রভাব। কোনটা হবে? কোনটা কারণ বলো? এক হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে কি মূল্যমান নিরপেক্ষ আলোচনা করতে চাইছে, মূল্যমান নিরপেক্ষ আলোচনা উপর জোর দেন। কারণ কি? আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতি ও তথ্য নির্ভর গবেষণা সূত্রপাত ঘটিয়েছে। তাহলে এটা সূত্রপাত ঘটিয়েছে বলেই কিসের ওপর জোর দেয় না? তারা মূল্যবোধের ওপর জোর দেয় না। বুঝতে পেরেছো? তাহলে কার সূত্রপাত ঘটিয়েছে? দুই। তাহলে এ হচ্ছে অপশন এ হচ্ছে রাইট আনসার। তারপরে নাগরিকত্ব অর্জনের ধারণা বা পর্যায়ের ঐতিহাসিক বিকাশকে কালক্রমিকভাবে প্রাচীন থেকে আধুনিকভাবে সাজাও। প্রাচীন থেকে আধুনিকভাবে সাজাও। নাগরিকত্ব অর্জনের ধারণা বা পর্যায়ের ঐতিহাসিক বিকাশকে কালক্রমিকভাবে সাজাও। বিশ্ব নাগরিকত্ব, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের নাগরিকত্ব, আধুনিক জাতি রাষ্ট্রের নাগরিকত্ব। কোনটা আগে এসছে? প্রাচীন গ্রিস, শুনলেই তো প্রাচীনকাল। এটা হচ্ছে প্রথম, হচ্ছে আগে, হচ্ছে দুই। এইবার বলো, এই বিশ্ব নাগরিকত্ব না জাতি রাষ্ট্রের নাগরিকত্ব, কোনটা হতে পারে? আচ্ছা বলো, দুইয়ের পরে তিন হবে কে কে বলছো? একজন। আর দুইয়ের পরে এক হবে কে কে বলছো? তাহলে দুইয়ের পরে এক হচ্ছে বিশ্ব নাগরিকত্ব। বুঝে নাও, প্রথম প্রাচীন গ্রিসের নাগরিকত্ব এসেছিল কত সাল? সেই 450-500 খ্রিস্টপূর্বাব্দ। তারপরেই তৃতীয় শতক, মানে 300 শতকে এসছিল স্টোইকবাদ। কি এসছিল? স্টোইক দর্শন। স্টোইকবাদে এই বিশ্ব নাগরিকত্বের ধারণা আছে। কার ধারণা আছে? বিশ্ব নাগরিকত্বের। তাহলে দুইয়ের পরে কি আছে? এক। আর এই আধুনিক জাতরা, এটা কি বলেছে? আধুনিক। তো তা আধুনিকটা তো এই কিছুদিন আগে, মানে 1700 সাল। 1648-এ তো জাতিরাষ্ট্র প্রথম গঠন হয়েছে। কবে জানো? 1648, ওয়েস্টফেলিয়া চুক্তি, ইউরোপে জাতিরাষ্ট্র গঠন হওয়া শুরু হয়, মানে রাষ্ট্র গঠন হওয়া শুরু হয়। এখনকার দিনে কতগুলো রাষ্ট্র আছে? ইউএনও অনুযায়ী, ইউএনওতে সার্বভৌম রাষ্ট্র আছে 193টা। কতগুলো? 1648 আগে কোনো জাতিরাষ্ট্র ছিল না, কোনো জাতিরাষ্ট্র ছিলই না। 1648, তাহলে 1648 থেকে জাতিরাষ্ট্র গঠন হওয়া শুরু হয়েছে। তার মধ্যে কতগুলো রাষ্ট্র হয়ে গেছে? 193টা। বুঝতে পেরেছো? তাহলে জাতিরাষ্ট্রটা কত অনেক পরে, কিন্তু সবার প্রথম কি? গ্রিস। গ্রিসের পরে কি? বিশ্ব নাগরিকত্ব এলো। তারপরে কিসের ধারণা এলো? আধুনিক জাতিরাষ্ট্রের ধারণা এলো। ঠিক আছে? তাহলে কোন অপশন হবে? 2, 1, 3। কি হবে? 2, 1, 3, অপশন ডি। এইভাবে বুঝে পড়তে হবে। ঠিক আছে? তারপরে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? একদম পাতি কোশ্চেন এটা। 9 ডিসেম্বর 1946 সাল। এটা কত নম্বর অধ্যায়ে প্রশ্ন? কত নম্বর অধ্যায় বলো? 5 নম্বর অধ্যায়, ভারতের সংবিধান প্রণয়ন। এইগুলো যখন মনে মনে আমার কাছে যদি পড়ো আর এইগুলো যদি মনে মনে বলতে পারো যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এসছে, তাহলেও অনেকটা বুঝে যাবে যে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান পড়েছি আমি। এইটুকু আমি বলছি। তাহলে গিয়ে 9 ডিসেম্বর 1946 প্রথম অধিবেশন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 1946। 9 ডিসেম্বরে প্রথম সভাপতি, অস্থায়ী সভাপতি কে হয়? সচ্চিদানন্দ সিনহা। স্থায়ী সভাপতি কে হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে উপদেষ্টা, সাংবিধানিক উপদেষ্টা কে হয়? BN রাও। বুঝতে পারছো? একটার সাথে আমি নানা কোশ্চেনের ভেবে নেব, এইটাই MCQ এইভাবে পড়ে। ঠিক আছে? গ্রেট ব্রিটেনের সংবিধানের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? এটি একটি দুষ্পরিবর্তনীয়
দুষ্পরিবর্তনীয়। সংসদীয় সার্বভৌমত্ব আর বিচার বিভাগীয় পর্যালোচনা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কোনটা আছে এর মধ্যে ব্রিটেনের সংবিধানে? আচ্ছা, এ কতজন? হাত তোলো। এ একজন। বি কতজন? কেউ নেই। সি কতজন? সি সবাই আছো। ডি কতজন? কেউ নেই। আচ্ছা, ব্রিটেন ভালো করে বোঝো, ব্রিটেনকে কি বলা হয় বুঝে নাও, বুঝলে আনসার করতে পারবে। ব্রিটেন আর ভারতের শাসন ব্যবস্থা সমান, প্রায় এক। কেন? ব্রিটেন আমাদের এখানে দেখো, আমাদের এখানে কারা শাসন করতো? ব্রিটিশরা। 1947 সালে ভারত স্বাধীন হয়। 1935 সালে যত আইন, সমস্ত কিছু ভারত শাসন আইনটা কোথা থেকে আসে? ব্রিটেন থেকে। তাহলে সেটাই আমাদের সংবিধানে নেওয়া হয়েছে। তাহলে ব্রিটেনের শাসন ব্যবস্থার মতো ভারতের শাসন ব্যবস্থা। তাহলে ভারতের শাসন ব্যবস্থা কিরকম? সংসদীয়। কিরকম? পার্লামেন্ট পরিচালিত করে। ভারতের শাসন ব্যবস্থা কে পরিচালিত করে? পার্লামেন্ট। ব্রিটেনেও সংসদীয় শাসন ব্যবস্থা। শাসন বিভাগের প্রধান কে? পার্লামেন্ট। পার্লামেন্টের দুটো কক্ষ। ব্রিটেনের পার্লামেন্টে কটা কক্ষ? দুটো কক্ষ। এক হচ্ছে লর্ড সভা, উচ্চ কক্ষ লর্ড সভা, নিম্ন কক্ষ কমন সভা। ওদেরও নিম্ন কক্ষের কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয় প্রধানমন্ত্রী। আমাদেরও নিম্ন কক্ষের নাম কি? আমাদেরও পার্লামেন্টে দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, একটা লোকসভা। লোকসভার সংখ্যা প্রতি 5 বছর অন্তর লোকসভার ভোট হয়। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হয় প্রধানমন্ত্রী। এখন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল কে? বিজেপি। বিজেপির নেতা কে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হচ্ছে প্রধানমন্ত্রী। তেমনি ব্রিটেনেও সেম হয়। তাই পার্লামেন্টই পরিচালনা করে। শাসন বিভাগের প্রধানকে নরেন্দ্র মোদী, কিন্তু এলো থেকে পার্লামেন্ট থেকে। এলো থেকে পার্লামেন্ট থেকে। তাহলে শাসন ব্যবস্থাটা যদি লোকসভা ভেঙে যায়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে না। তার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা যদি ভেঙে যায়, তাহলে লোকসভা ভেঙে যাওয়া মানে গুড়িয়ে গেল, ভেঙে গেল এরম না। ভেঙে গেল মানে মন্ত্রীরা, যতজন বিজেপি সাপোর্টার আছে সব মন্ত্রী যদি কংগ্রেসে চলে আসে, তাহলে প্রধানমন্ত্রী থাকবে না। নরেন্দ্র মোদীর একার কোনো পাওয়ার নেই। ওই লোকসভায় সব এমপিরা পাওয়ার দিয়ে রেখেছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে পাওয়ার দিয়ে রেখেছে বলে, তাহলে লোকসভা। তেমনি ব্রিটেনেও তাই। ব্রিটেনে কোন শাসন ব্যবস্থা? সংসদীয়। ব্রিটেনে কিরম শাসন ব্যবস্থা? সংসদীয় শাসন ব্যবস্থা। আচ্ছা, তারপরে গিয়ে 11-এ এত বোঝানোর দরকার পড়ে না যদিও, তবু আমি তোমাদের ভেঙে ভেঙে বোঝার গল্পের মতো করে বোঝানোর চেষ্টা করছি এক্সাম্পল দিয়ে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার সংরক্ষণের ও ব্যাখ্যার চূড়ান্ত দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? বলো, কার হাতে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। একদম। সংবিধানকে, মৌলিক অধিকারকে কে কি করে? সংরক্ষণ করে। তারপরে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে সমালোচনা করা হয়? ভারতের। কে সমালোচনা করেছিল এবার বলো? বলো। ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে সমালোচনা করেছিল আইভর জেনিংস। কে করেছিল? আইভর জেনিংস। এটা কত নম্বর অধ্যায় আছে? 5 নম্বর অধ্যায় আছে। নোটসটা একবার দেখে নেবে, নোটসটা একবার দেখবে, ঠিক আছে? আমি সব বলছি, এটা কিন্তু আমি নিজে কোশ্চেনটা সেট করিনি। এই প্রশ্নটা আমি নিজে সেট করিনি দেখে দেখে যে আমার বই থেকে। এটা আপাতত ছায়া প্রকাশনীর একটা সেট। ছায়া প্রকাশনীর বই থেকে র্যান্ডাম একটা সেট আমি ছবি তুলে নিয়ে চলে এসেছি। তাই কোশ্চেন আমি সেট করিনি যে আমার নোটসের মধ্যে উত্তর থেকে যাবে। আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট। যে কোনো সেট প্র্যাকটিস করো, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। আমার ওই জেরক্সের মধ্যে যে নোটস আমি দিয়েছি, সেই নোটসটা পড়বে, তাতেও পেয়ে যাবে। নোটস পড়লেই পাবে। আচ্ছা, তারপরে লিখিত সংবিধানের একটি অন্যতম প্রধান সুবিধা কি? লিখিত সংবিধান, এটি অত্যন্ত নমনীয়, এটি সহজে পরিবর্তন করা যায়, এতে নাগরিকদের অধিকারগুলি সুস্পষ্ট, আর এতে প্রথা রীতিনীতির চরম প্রাধান্য থাকে। সি। সি হচ্ছে নাগরিকদের অধিকারগুলো সুস্পষ্ট। লিখিত সংবিধান মানে কি? দুষ্পরিবর্তনীয়। লিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না। সংবিধান দুটো টাইপ মেনলি, এক লিখিত, দুই অলিখিত। লিখিত মানে ভালো করে বোঝো সবাই, আনসারের দিকে ঝোঁকো না। সংবিধান মেনলি দুটো টাইপ ধরো, লিখিত, অলিখিত। লিখিত মানে কি? যেটা লেখা থাকে সেটাকে চেঞ্জ করা পসিবল নয়, মানে সেটা দুষ্পরিবর্তনীয়। অলিখিত মানে কি? বিভিন্ন প্রথা রীতিনীতি থেকে তৈরি হয়। অলিখিত সংবিধান কোন দেশে আছে? অলিখিত সংবিধান কোন দেশে আছে? অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটেনে।
তা ব্রিটেনের সংবিধান যেহেতু অলিখিত, তাই ব্রিটেনের সংবিধান সহজে পরিবর্তন করা যায়। অলিখিত সংবিধান কি থেকে তৈরি হয়? বিভিন্ন প্রথা বা রীতিনীতি থেকে, বিভিন্ন প্রথা বা রীতিনীতি, বিচার বিভাগের রায়, বুঝতে পেরেছো, এগুলো থেকে তৈরি হয়। তাই এগুলোকে কি বলা হয়? এগুলো সহজে পরিবর্তন করা যায়। তার মানে কি, ভারতীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা, এই যে নাগরিকদের অধিকারগুলো এখানে কি থাকে? সুস্পষ্ট। লিখিত সংবিধান হলে কি থাকবে? নাগরিকদের অধিকারগুলো একদম লেখা থাকবে, কেউ চেঞ্জ করতে পারবে না। আমাদের ভারতের সংবিধান কি লিখিত। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকারগুলোকে প্রধানমন্ত্রী চাইলে পরিবর্তন করতে পারবে? পারবে না। বুঝতে পেরেছো কি বললাম? সেই জন্য লিখিত সংবিধানের এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর বাদ বাকি গুলো সব কটা কি অলিখিত সংবিধান। বুঝতে পেরেছো? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতের রাষ্ট্রপ্রকৃতি কেমন? ভারতের রাষ্ট্রপ্রকৃতি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। অপশন এ বলে দিলে। এইবারে বলো, এটা তো সহজ কোশ্চেন। অপশন এ সবাই দেখলে যে এটাই সব থেকে বড় আছে, আর এটাও শুনেছি সব থেকে। এইবার বলো, ভারতের মূল সংবিধানে এই এই পাঁচটা কথা ছিল, প্রথমে কোন দুটো ছিল বলো তো? প্রথমে ছিল হচ্ছে সার্বভৌম, আর হচ্ছে গণতান্ত্রিক। না, সার্বভৌম, গণতান্ত্রিক, হ্যাঁ, গণতান্ত্রিক, আর হচ্ছে সাধারণতন্ত্র। প্রথম মূল সংবিধানে এই তিনটে কথা ছিল। মূল সংবিধানে, ভারতের যখন সংবিধান তৈরি হয় কত সাল? 1949-এ তৈরি হয়। 1949-এ 26শে নভেম্বর। আর কার্যকরী হয় কবে? 1950 সালে 26শে জানুয়ারি। তাহলে এই যে কার্যকরী সময়, এটাকে বলা মূল সংবিধান। মূল সংবিধানে কোন তিনটে কথা থাকে প্রস্তাবনায়? সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এই তিনটে কথা থাকে। কিন্তু এই সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই দুটো কথা তখন ছিল না। কিন্তু কবে সংবিধানে সংযোজন করা হয়, এইটা হচ্ছে মেন কোশ্চেন। বলো এবার, ভারতের সংবিধানে কত সালে এই দুটো কথা অ্যাড হয়, সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ? 1976 সালের 42তম সংবিধান সংশোধন। এই 1976 সালে 42তম, মানে 1976 সালে। আর সংবিধান সংশোধনটা কততম হচ্ছে? 42তম। এই সালে এই দুটো কথা সঙ্গে ইন্টিগ্রিটি, সঙ্গে আরেকটা কথা কি কে হয়? ইন্টিগ্রিটি অ্যাড হয়, সংহতি। বুঝতে পেরেছো কি বললাম? এগুলো আমার নোটসে দেখবে, তোমরা নোটসটা একবার খুলে ভালো করে নোটসটাই পড়বে, কোনো এমসিকিউ পড়তে হবে না। নোটস পড়ে দেখবে, এইগুলো আনসার করা যাবে। আর এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে, আমি লিঙ্ক ওয়াইজ কোশ্চেন গুলো বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা, তারপরে ভারতীয় সংবিধানে কোন ধারাটি অস্পৃশ্যতা দূরীকরণ এর সাথে যুক্ত? 14, 17, 19, 21। এইবার তোমাদেরকে তুক্কা লাগাতে হবে। এটা তো স্যার ছিল না, এটা তো স্যার খুব কঠিন কোশ্চেন। এবার রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে এরকম কিছু কঠিন কোশ্চেন থাকবে। কঠিনও নয়, সহজই কোশ্চেন। আমি যদি ভিডিও ক্লাস আমার দেখে থাকো, আমি হয়তো বলে দিয়েছি, আমি তোমাদের পড়ানোর মুহূর্তে বলে দিয়েছি। কারণ কি, যখনই আমি মৌলিক অধিকার বলেছি, মৌলিক অধিকার ভারতের কততম অধ্যায়ে আছে? মৌলিক অধিকার ভারতের কততম অধ্যায়ে আছে? 3য় অধ্যায়ে আছে। ভারতের প্রথম অধ্যায়ের নাম কি? দেখো, তোমরা কোশ্চেন করছি বুঝতে পারছো না। ভারতের প্রথম অধ্যায়ের নাম কি? ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। দ্বিতীয় 1 থেকে 4 নম্বর আর্টিকেল। 2 নম্বর অধ্যায়ের নাম কি? নাগরিকতা। কত থেকে কত? 5 থেকে 11। 3 নম্বর অধ্যায় কত থেকে শুরু হবে? 12 থেকে 35। 12 থেকে 35-এ কি লেখা আছে? নাগরিকদের মৌলিক অধিকার। তৃতীয় অধ্যায়, ভারতের তৃতীয় অধ্যায় কি লেখা আছে? নাগরিকদের মৌলিক অধিকার। কত থেকে কত? 12 থেকে 35। দেখো, এখানে একটাও 12 থেকে 35-এর মধ্যেই আছে সবকটা আর্টিকেল। তার মানে পুরো মৌলিক অধিকারটা, তাই তো? মৌলিক অধিকার কটা আমি বলে দিয়েছিলাম, কটা আছে? 6টা। আগে ছিল কটা? 7টা। 7 নম্বরটা কি ছিল? সম্পত্তির অধিকার। অ্যাবলিশ করে দেওয়া আছে, এখন আর সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। তাহলে সম্পত্তির অধিকার কত নম্বর ধারায় অ্যাবলিশ করা হয়েছে? এই কততম সংবিধান সংশোধন করে? 44তম সংবিধান সংশোধন করে। এইগুলো হচ্ছে পড়া অ্যাকচুয়ালি বুঝবে তোমরা। সম্পত্তির অধিকার বাদ দিয়ে কটা অধিকার আছে? 6টা। 6টা অধিকারের নাম কি কি? প্রথম অধিকার সাম্যের অধিকার, দ্বিতীয় স্বাধীনতার অধিকার, 3 নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5 নম্বর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, 6 নম্বর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 6টা মৌলিক অধিকার। 6টা মৌলিক অধিকারের মধ্যে প্রথম আছে কত? সাম্যের অধিকার, 14 থেকে 18। সাম্যের অধিকার কত থেকে আছে? 14 থেকে 18। 14 নম্বর আর্টিকেলে কি আছে? ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল।
তাহলে এটা হচ্ছে 14 নম্বর আর্টিকেল, আইনের দৃষ্টিতে সমতা আর আইন কর্তৃক সমভাবে সংরক্ষণ করার অধিকার। 15 নম্বর আর্টিকেল, মুভি বেরিয়েছে, আয়ুষ্মান খুরানার একটা মুভি আছে, আর্টিকেল 15। 15 নম্বর আর্টিকেলে আছে হচ্ছে বৈষম্য। কোন রকম রাষ্ট্র আমাদের সাথে কোনো কারণে জাত পাত লিঙ্গ স্থান জন্মস্থান কোনো কারণে কি করতে পারবে না, বৈষম্য করতে পারবে না। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 15। আর্টিকেল 15 মনে রাখার জন্য ডিসক্রিমিনেশন মনে রাখবে, কি মনে রাখবে? ডিসক্রিমিনেশন। তারপর আর্টিকেল 16, আর্টিকেল 16 এ বলছে এমপ্লয়মেন্ট মনে রাখবে। আর্টিকেল 16 এ লেখা আছে, শোনো কথাটা, আর্টিকেল 16 এ লেখা আছে সরকারি চাকুরি, সরকারি চাকুরির ক্ষেত্রে সবার সমান সুযোগ সুবিধা, সবার সমান সুযোগ সুবিধা। এবার তোমরা বলবে এটা যদি মৌলিক অধিকার হয় তাহলে এসসি এসটি এরকম ভাবে এত ছাড় পাচ্ছে কেন, আমাদের তো সমান সুযোগ পাচ্ছি না। এটা ওই আর্টিকেলে লেখা আছে, ওই আর্টিকেলে লেখা আছে যে সরকার যদি চায় যে যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া হবে যাতে তারা ইকুয়াল রাইটস পায়। আগেকার দিনে ইকুয়াল রাইটস পেত না, যখন ভীমরাও রামজি আম্বেদকর ছিল তাদের জেনারেল কাস্টের সাথে পড়াশোনার করার অধিকার ছিলই না। তাহলে সেই টাইমে সেই অধিকারগুলো দেওয়ার জন্য সংরক্ষণটা চালু করা হয়েছিল। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে এইবারে বোঝো আমি কি বলছি। তাহলে আর্টিকেল 16 এ কি আছে? এমপ্লয়মেন্ট, সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগ সুবিধা। আর্টিকেল 16, আর্টিকেল 16 এর পরে কি আছে? 17 এ আছে অস্পৃশ্যতা বর্জন, অস্পৃশ্যতা বর্জন। আর্টিকেল 17 এ আছে অস্পৃশ্যতা বর্জন, আনটাচেবিলিটি। আর্টিকেল 18 এ কি আছে? আর্টিকেল 18 এ আছে টাইটেল, উপাধি বর্জন। মানে কোন রকম আগেকার ব্রিটিশদের দেওয়া কোনো উপাধি কেউ উপাধি নিয়ে ঘুরতে পারবে না। ধরো তোমাদের কোন পূর্বপুরুষ রাজা ধীরাজ উপাধি নামে আছে আর তুমি তোমার টাইটেলে তাই লিখছো আমি রাজা ধীরাজ। এবার রাজা ধীরাজ, তাহলে তুমি যদি রাজা ধীরাজ এখানে বসে থাকো আমাকে কি মনে হবে? আমার নিজে মনে হবে আমি প্রজা। তাই ওইসব উপাধি চলবে না। আর স্বাধীনতার পরে ওই বিদেশিদের দেওয়া উপাধি আর এইগুলো কিছু ব্যবহার করতে পারবে না। পদ্মবিভূষণ পদ্মশ্রী এগুলো ব্যবহার করতে পারবে না, এগুলো হচ্ছে কি সম্মান। শুধু কোন অধিকার ভোগ করতে পারবে? শুধু এডুকেশনের ক্ষেত্রে আর আর্মিদের ক্ষেত্রে, ওই গোলই ট্যাগ। যেমন এডুকেশনের ক্ষেত্রে তুমি যদি পিএইচডি নাও, পিএইচডি করে ফেললে তুমি নামের আগে ডক্টরেট বসাতে পারবে। বুঝতে পারছো কথাটা কি বললাম? পলিটিক্যাল সায়েন্স ইন্টারেস্টিং সাবজেক্ট আর পুরোটাই বাস্তব। আমি যে কটা কথা বললাম যদি ভালো করে জেনে রাখো অনেক নলেজ হবে। তাহলে বুঝতে পারছো কথা কি বললাম? কত অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর আর্টিকেলে আছে? 17 নম্বর আর্টিকেল আছে। এইবার অন্য আর্টিকেলে থাকতে পারে, তো অন্য আর্টিকেলে আসতে পারে। তাহলে মৌলিক অধিকার পুরো টানা আমাদের কি থাকতে হবে? মনে রেখে দিতে হবে। যদি ভাবো 40-এ 40 স্কোর করবো তাহলে মৌলিক অধিকারটা পুরো 14 থেকে 32 অব্দি মনে রাখতে হবে। বুঝতে পারছো কি বললাম? আর আমি এই কথাটা ভিডিও করতে করতে বলে দিয়েছি, মৌলিক অধিকারগুলো টানা বলছিলাম কিন্তু তোমরা তোমাদের মতো অত শুনে কি করব। ঠিক আছে, যাই হোক। কোশ্চেন আবারও বলছি, কোশ্চেনটা আমি সেট করিনি, এটা ছায়া প্রকাশনীতে দেখবে একটা কোশ্চেনের পাতলা আছে 3 নম্বর সেট, 3 নম্বর সেটটা এখানে তোলা আছে, দেখে নেবে, মিলিয়ে দেখে নেবে আমি যেটা বলছি। আচ্ছা, তারপরে ভাই একটা কোশ্চেনে আনসার দিতে গিয়ে স্যার যদি এত কথা বলে তাহলে কি করে হবে? এটা এখানে আমি তোদের পড়তে ডেকেছি, জাস্ট পরীক্ষা নিয়ে প্রতিদিন বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তো দিয়ে দেখছি যে তোর কোনো লাভই হচ্ছে না, শুধু গোল পাকাচ্ছিস, ওই প্র্যাকটিস করে লাভ হচ্ছে না। এখানে কিছু তো জানতে পারছিস, মনোযোগ যদি দিস বুঝতে পারবি অনেক কিছু। সংবিধানে উল্লেখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি কি আদালতের দ্বারা বলবৎযোগ্য? বলো, ডিপিএসপি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কি আদালত দ্বারা বলবৎযোগ্য? আদালতে কি শাস্তি দেওয়া যায় ডিপিএসপি যদি না ক্ষুণ্ণ হয়? আদালতে শাস্তি দেওয়া যায় না। ভালো করে বোঝো, ডিপিএসপি কত নম্বর পার্ট? 4 নম্বর। সংবিধানে কত নম্বর পার্টে আছে? 4 নম্বর। তার আগের পার্ট 3 নম্বর কি বললাম আমরা? মৌলিক অধিকার। মৌলিক অধিকার ক্ষুণ্ণ করলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে, মৌলিক অধিকার কেউ ক্ষুণ্ণ করলে সুপ্রিম কোর্টে যেতে পারবো। কিন্তু ডিপিএসপি মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব বা কর্তব্য, এটা রাষ্ট্র চাইলে দিতেও পারে নাও দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে কোন রকম আদালত কর্তৃক এটা বলবৎযোগ্য হবে না। বুঝতে পেরেছো কি কথাটা কি বললাম? তাহলে ডিপিএসপি কি এইগুলো না, এগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য নয়, অপশন বি। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? সব সময় আসে ডিপিএসপি আর মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, আমি ভিডিওতে বারবার বলে দিয়েছিলাম ওটা যে আসবে এই কোশ্চেন। এরপরে ভারতের সংবিধান রচনা করতে গিয়ে গণপরিষদে প্রায় কতগুলো দেশের সংবিধান পর্যালোচনা করেছিল? গণপরিষদ কতগুলো দেশের? 60টি দেশের, একদম 60টি দেশের। ভারতের সংবিধানে
তপশিলি জাতীয় উপজাতিদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা মূলত কোন উদ্দেশ্যে যুক্ত করা হয়েছে? কোন উদ্দেশ্যে? আমি আগেই উদ্দেশ্যটা বললাম। সমাজে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীকে মূল স্রোতে আনার জন্য। বুঝতে পেরেছ? অপশন বি। অপশন বি। আচ্ছা, তারপরে কোন শাসন ব্যবস্থায় লিখিত সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার স্পষ্ট বন্টন থাকে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে। একদম, যুক্তরাষ্ট্রীয় মানে কি ক্ষমতাটা কেন্দ্র আর রাজ্যের মধ্যে বন্টন করা আছে। ঠিক আছে, একদম অপশন বি। তারপরে ভারতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত ছিলেন? একদম আগেই বলেছি, বি এন রাও। কে ছিল? বি এন রাও, লিগ্যাল অ্যাডভাইজার। প্রথম খসড়া সংবিধান প্রস্তুত করে বি এন রাও, সব দেশে ঘুরে ঘুরে। আচ্ছা, তারপরে ভারতীয় সংবিধান হলো বিশ্বের বৃহত্তম একটি লিখিত সংবিধান। একদম, কি সংবিধান? লিখিত সংবিধান। অপশন সি, রাইট আনসার হবে অপশন সি। তারপরে ভারতীয় সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? 61তম। একদম, সব নোটসে আছে, তুমি বুঝতে পারবে। আচ্ছা, তারপরে ডক্টর বি আর আম্বেদকরের মতে ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারাটি সাংবিধানিক প্রতিবিধান অধিকার হলো সংবিধানের হৃদয় ও কি? হৃদয় ও আত্মা। হৃদয় ও আত্মা, অপশন বি। আচ্ছা, তারপরে সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? চারটের মধ্যে সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। তাহলে একের হচ্ছে 2, গণপরিষদের স্থায়ী সভাপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে 2 এর হচ্ছে 4, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন সপ্তম তফসিলে। কোন তফসিলে আছে? সপ্তম তফসিলে আছে। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, এই ব্যাপারটা বুঝে নাও। কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করতে হবে তো, যেহেতু এটা কি যুক্তরাষ্ট্রীয়। আগেরটা বললাম, যুক্তরাষ্ট্রে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতাটা যদি বন্টন না করে, তাহলে তো মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর মধ্যে ডিরেক্ট ফাইট হতো, হাতাহাতিতে চলে আসতো। বুঝতে পারছো কথাটা? এখন মমতা ব্যানার্জি নেই, আচ্ছা বিজয় থালাপতি আছে, কোনো একটা তার চিফ মিনিস্টার, তাহলে মুখ্যমন্ত্রীর সাথে তো নরেন্দ্র মোদীর ঝামেলা লাগতেই পারে। বিজয় থালাপতির সাথে নরেন্দ্র মোদী হাতাহাতি করে পারবে? তা পারবে না। তা বিজয় থালাপতি একটু বেশি ফিট। তাহলে সেখানে দাঁড়িয়ে তাহলে ক্ষমতাটা কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতাটাকে তো ডিভাইড করতে হবে, আর কাউকে মিডিলে থাকতে হবে। সেটা কে আছে? সুপ্রিম কোর্ট। আর সেই জন্য কিছু রুলস বানাতে হবে, সেটা সংবিধানের রুলস বানানো আছে। কততম তপসিলে? সপ্তম তপসিলে। কটা তালিকা দেওয়া আছে? সপ্তম তপসিলে কতগুলো তালিকা দেওয়া আছে? 3টে তালিকা। সপ্তম তপসিলে 3টে তালিকা দেওয়া আছে। আমাদের শিডিউল কতগুলো আছে সংবিধানে? মূল সংবিধানে ছিল 8টা, আর বর্তমানে কটা আছে? শিডিউল হচ্ছে 12টা। 12টার মধ্যে সপ্তম শিডিউলে, ভালো করে শোনো, সপ্তম তপসিলে কি আছে? সপ্তম তপসিলে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতাটাকে কি করা আছে? বন্টন করা আছে 3টে তালিকার মাধ্যমে। কটা তালিকা? 3টে তালিকা। একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা। একটা রাজ্য তালিকা, একটা কেন্দ্র তালিকা, আর একটা যুগ্ম তালিকা। 3টে তালিকার মাধ্যমে কি করা আছে? অনেক লিস্ট করা আছে। মানে লিস্ট বলতে কি বোঝায় জানো? লিস্ট করে কি করা যায়? আচ্ছা, পুলিশটা কোন কোন তালিকায় যাবে? রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা। ভাবো, পুলিশটা রাজ্য তালিকায়। পুলিশ থেকে যে ইনকাম, এই যে বাইক ধরবে, টাকাটা কে নেবে? কেন্দ্র তো পাঠাবে না। তাহলে পুলিশ এটা কাদের দায়িত্বে? সেটা হচ্ছে রাজ্য তালিকা। আচ্ছা, কেন্দ্র তালিকা, আর্মি কেন্দ্র তালিকা। আচ্ছা, শিক্ষা। দেখো, বুঝতে পারছো কথাটা কি বললাম? এরকম ভাবে প্রত্যেকটা বিষয় অ্যাড করা আছে, সব লেখা আছে, কার রেভিনিউটা কে নেবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এরকম কটা তালিকা আছে? 3টে তালিকা। 3টে তালিকা কত শিডিউলে? সপ্তম শিডিউলে। বুঝতে পারছো কোশ্চেন? সপ্তম শিডিউলে 3টে তালিকা আছে। তালিকাগুলোর নাম কি? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, আর একটা যুগ্ম তালিকা আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে গিয়ে অলিখিত সংবিধান উদাহরণ কি? গ্রেট ব্রিটেন। তাহলে 1 এ হচ্ছে 2, A2 কোথায় আছে? A2 এটাই তাহলে রাইট আনসার। ঠিক আছে, অসুবিধা আছে? বোঝা যাচ্ছে? পলিটিক্যাল সায়েন্সে বুঝতে পারছিস তো? আমি কিন্তু এইগুলো আগে সব বলেছি তোদের। আচ্ছা, ভারতের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলির অবাধ বা সীমাহীন নয়। ভারতের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার কটা আছে আমাদের? 6টা মৌলিক অধিকার কি অবাধ, সীমাহীন, মানে কেউ বাধা দিতে পারবে না, এরকম মৌলিক অধিকারগুলো বাধা
পড়বে কখন বলো তো? বাধা দেওয়া যাবে। তোমার মৌলিক অধিকার কখন বাধা দিতে পারে? যখন জরুরি অবস্থা লাগবে, যখন ভোট ভোট আসে, তখন কি মনে হয় এই এরিয়ায় থাকা যাবে না, এই এরিয়ায় 4 জন মিলে একসাথে থাকলেই 144 ধারা যখন জারি হয় তখন মৌলিক অধিকার বলবৎ থাকবে না, তখন শুধু পার্সোনাল লিবার্টিটা থাকে। বুঝতে পেরেছো? পার্সোনাল লিবার্টি। আর পার্সোনাল লিবার্টি কততে জানো? আর্টিকেল 21 লেখা আছে পার্সোনাল লিবার্টি, মানে আমাদের বেঁচে থাকার, খাওয়ার স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, সবকিছু এইগুলো হচ্ছে পার্সোনাল লিবার্টি। তাহলে ওই 21টা থাকে, বাদ বাকি কিছু থাকে না। এবার 21 না থাকলে তো আমাদের যে কেউ মেরে দিতে পারবে, তাই 21টা থাকে, বাদ বাকি কোনো মৌলিক অধিকার বলবৎ থাকে না। তাহলে গিয়ে বুঝতে পারছো কি বললাম? ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি অবাধ বা সীমাহীন নয়, অবাধ বা সীমাহীন নয়, এটা ঠিক? ঠিক। আচ্ছা, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, কারণটা কি? রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতা স্বার্থে সরকার মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। কারণটাও ঠিক। কিসের জন্য আরোপ করতে পারে? রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা। কিরকম একটা এক্সাম্পল দিই। আচ্ছা, রাষ্ট্রের নিরাপত্তাটা কিরকম জিনিস? এবার বলেছে মৌলিক অধিকারে কি আছে, আর্টিকেল 19-এ, গল্প শোনো। আর্টিকেল 19-এ কি আছে? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকারে প্রথমেই আর্টিকেল 19(1) বলা আছে বাক স্বাধীনতা আছে। কি স্বাধীনতা আছে? বাক স্বাধীনতা আছে। আচ্ছা, কথা বলার স্বাধীনতা আছে। আমি তোমাদের কিভাবে বুঝিয়েছিলাম যে ঘরে যাবে, বাবাকে বলবে, মাকে বলবে আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের সাথে কথা ওইরকম বলবেন, আমার ইচ্ছা, ঠিক আছে, এটা বাবা মাকে বলতে পারবে। এইবার বাক স্বাধীনতা আছে বলে সমস্ত সাংবাদিকরা কি করে? বলতে পারে তো, কথা বলার রাইট আছে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করে। এইবার আমাদের দেশের রাষ্ট্রের নিরাপত্তা ভালো করে বোঝো। আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, আমাদের বর্ধমানে হয়তো একটা পারমাণবিক সেন্টার করেছে, নিউক্লিয়ার, ওখানে কোনো টেস্ট করা হচ্ছে, যে পরমাণু পরীক্ষণ করা হবে, এরকম কিছু একটা ব্যাপার করা হচ্ছে। এইবার আমি সাংবাদিক হয়ে পরমাণু পরীক্ষণ করা হচ্ছে, দিয়ে এইখানে বর্ধমানে একটা পরমাণু পরীক্ষণ করা হচ্ছে, আমাদের একটা বিশাল ব্যাপার। এটা যদি আমরা সাংবাদিক হয়ে বলতে শুরু করে দিই, তাহলে বাইরের পাকিস্তান তো খবর পেয়ে যাবে যে এইখানে এই হচ্ছে বর্ধমানে। তারপরের দিনই এখানে একটা বোম পড়বে, আমেরিকা খবর পাবে ডোনাল্ড ট্রাম্প বোম ফেলেছে এখানে একটা। বুঝতে পেরেছো ইরানের যা অবস্থা? ইরানের যদি এখন ইরানের কোনো বাসিন্দা যদি বলেই দেয় যে ওদের ইউরেনিয়াম গুলো কোথায় রাখা আছে, তাহলে তো ডোনাল্ড ট্রাম্প ওখানেই অ্যাটাক করবে। তাহলে না, ও বলবে আমার তো স্বাধীনতা আছে, সংবিধানে লেখা আছে বাক স্বাধীনতা আছে, আমি তাই বলেছি। এই বললে হবে না। তাহলে কিসের সময়? বলছে জরুরি অবস্থা। বলছে বাক স্বাধীনতা খরণ হতে পারে, খণ্ডন হবে, তুমি সব স্বাধীনতা পাবে না, মৌলিক অধিকার পাবে না সব সময়। কখন? রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে সরকার মৌলিক অধিকারের কি করে ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। বুঝতে পেরেছো কি বললাম? কখন মৌলিক অধিকারগুলোকে বাধা দিতে পারে? যখন রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার আসবে। ঠিক আছে? অসুবিধা আছে? জরুরি অবস্থা টাইমে। তাহলে এই দুটোই ঠিক। তাহলে এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে? তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। আচ্ছা, তারপরে কোশ্চেন, ব্রিটেনের সংসদ যে কোনো সাধারণ আইন পাসের মতো একই পদ্ধতিতে তাদের সংবিধান সংশোধন করতে পারে। ব্রিটেনের সংবিধান কিরকম টাইপের? দুষ্পরিবর্তনীয় না সুপরিবর্তনীয়? অলিখিত, তাই সুপরিবর্তনীয়, যখন তখন পরিবর্তন করে। তাই ওদের সাধারণ আইন পাসের মতনই তাদের কি সংবিধানও সংশোধন করতে পারে। এটা ঠিক। এটা কি ঠিক? তারপরে ব্রিটেনের সংবিধান একটি চরম দুষ্পরিবর্তনীয় সংবিধান, এটা ঠিক। তাহলে 2 মিথ্যা, তাহলে 1 ঠিক, 2 মিথ্যা। কোনটা? সি, তাই তো? এ সত্য কিন্তু আর মিথ্যা, একদম হয়ে গেল। তারপরে নিচের বিবৃতি দুটো পড়ো। ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব প্রধান। রাষ্ট্রের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব প্রধান, এটা ঠিক তো? ভারতের রাষ্ট্রপতির কোনো পাওয়ার আছে? অ্যাকচুয়াল পাওয়ার নেই, কারণ সংসদীয় শাসন ব্যবস্থায় দুটো শাসক প্রধান থাকে, একটা হচ্ছে রাষ্ট্রপতি আর একটা হচ্ছে প্রকৃত শাসক। একটা নামমাত্র শাসক, একটা প্রকৃত শাসক। নামমাত্র শাসক আমাদের হচ্ছে রাষ্ট্রপতি, শুধু সাইন করার জন্য আছে। আর প্রকৃত শাসক কে? প্রধানমন্ত্রী। বুঝতে পেরেছো? সংসদীয় শাসন ব্যবস্থা। ব্রিটেনেও তাই। ব্রিটেনের রাজা বা রানী যখন জন্মদিন হয়, বাদ দে, এরোপ্লেন দিয়ে সব ফুল টুল ফেলানো হয়, কিন্তু ওই নামেই কোনো ক্ষমতা নাই। বুঝতে পেরেছো? ব্রিটেনের রাজা বা রানী নামমাত্র শাসক, কিন্তু প্রকৃত শাসক কে? প্রধানমন্ত্রী। বুঝতে পেরেছো? তেমনি ভারতেরও তাই, ভারতেরও সংসদীয় শাসন ব্যবস্থা। তাহলে বোঝো, ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব প্রধান। ঠিক ঠিক। ভারতের শাসন ব্যবস্থা হলো সংসদীয় প্রকৃতি, যেখানে প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। ঠিক। তাহলে উভয় সত্য, একদম উভয় বিবৃতি সত্য। সি, অপশন সি। অসুবিধা আছে? বোঝা যাচ্ছে তো? এই যা পুরো টোটাল বললাম না আমি গল্প, এতেই রাষ্ট্রবিজ্ঞানের ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যায়। ম্যাক্সিমাম জিনিস প্রত্যেকটা চ্যাপ্টারে আছে।
ভারতীয় সংবিধানে কেবল হিন্দু ধর্মের কথা বলা হয়েছে এবং এটি একটি হিন্দু রাষ্ট্র। সংবিধানে এটা ঠিক, কেউ বলে মিথ্যা। আচ্ছা, সংবিধানে ধর্মনিরপেক্ষতা নীতি গ্রহণ করে বলা হয়েছে রাষ্ট্র সব ধর্মকে সমান চোখে দেখবে এবং রাষ্ট্রের কোনো সরকারি ধর্ম থাকবে না, ঠিক? সত্য। তাহলে তোরা নিজেরাই পাচ্ছিস। তাহলে 1 আর 2, 1 হচ্ছে মিথ্যা, 2 হচ্ছে সত্য। 1 মিথ্যা, এই যে বি, অপশন বি। তারপরে 37, আচ্ছা এটা কিসের ছবি দেওয়া আছে বলো দেখি? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে? আচ্ছা, পার্লামেন্ট এরকম টাইপের, এরকম টাইপের। বলছে কিরকম টাইপের স্যার দেখালো, এরকম টাইপের পার্লামেন্ট, এরকম টাইপের পার্লামেন্ট করা আছে এখন। পার্লামেন্ট সেন্ট্রাল ভিস্তা আরো ভালো করেছে, সেন্ট্রাল ভিস্তা আরো দারুণ করেছে। ছবিতে যেও না, ঠিক আছে, পড়াতে এসো। যাই হোক, আচ্ছা বিচারপতিদের বেতন, আচ্ছা একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, তাই তো? কি এটা সুপ্রিম কোর্ট কোথায় আছে? সুপ্রিম কোর্ট দিল্লিতে। আচ্ছা, তারপরে বিচারপতিদের বেতন ও ভাতা সংসদীয় ভোটের আওতার বাইরে রাখা হয়েছে। বিচারপতিরা সরাসরি প্রধানমন্ত্রী দ্বারা নির্বাচিত, বিচারপতিরা সরাসরি প্রধানমন্ত্রী দ্বারা নির্বাচিত, এটা কি ঠিক? বিচারপতিদের কে নির্বাচিত করে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না। তাহলে প্রধানমন্ত্রী নিজের লোককে বসিয়ে দেবে। প্রধানমন্ত্রী পরামর্শে হয়, কিন্তু প্রধানমন্ত্রী ডিরেক্ট নির্বাচন করতে পারে না। আচ্ছা, তারপরে রাজনৈতিক নেতারা যে কোনো সময় বিচারপতিদের বরখাস্ত করতে পারে? তাহলে তো কেউ বিচারই করতে পারবে না, নেতারা যে যার করাপশন করছে আর সুইস ব্যাংকে পাঠাচ্ছে। তাহলে এই খোকন দাস জেলে যেত? জেলে যেত না, বিচারপতি কিনে নিয়ে যেত, কি করে হবে জেল? আচ্ছা, তারপরে সুপ্রিম কোর্ট লোকসভা স্পিকারের অধীনস্থ। তাহলে কোনটা ঠিক? বিচারপতিদের বেতন ও ভাতা সংসদীয় ভোটের আওতার বাইরে রাখা হয়েছে, ঠিক আছে? বিচারপতিদের বেতন আর ভাতাটা কারা দেবে? সংসদীয় ভোটের মাধ্যমে হবে না, ওটা ঠিক করা হয়েছে, ফিক্সড, সংবিধানে আইন করা রয়েছে, বুঝতে পেরেছো? ওদের বেতন আর ভাতা কারুর তুমি ভোট দিলে তারপর ওরা বেতন পাবে এরকম করে নেই, তাহলে তো ওরা ওদের ক্ষমতাই থাকতো না, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে নিচের দুটি বাক্যের মধ্যে সম্পর্ক। ভারতীয় সংবিধানকে এ তাই 38, আচ্ছা, একজন ভারতীয় নাগরিককে বিনা কারণে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে, তিনি সংবিধানে 32 নম্বর ধারা প্রয়োগ করে, আচ্ছা 32 নম্বর ধারাটা আগে শুনি। 32 নম্বর ধারাটার নাম কি? এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তোরা টোটাল পড়ে এসছি। আমি বলছি ভিডিওগুলো পড়ে আয়, আমার ভিডিওগুলো দেখে আর শুধু নোটসটা পড়ে আয়, ম্যাক্সিমাম জিনিস তোরা জানতে পারবি। এই জন্য তোদেরকে আমি এরকম পড়াচ্ছি। 32 নম্বর ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, কনস্টিটিউশনাল রেমিডিস, ওটা মৌলিক অধিকার। 6টা যে মৌলিক অধিকার আমি এর আগে বললাম, লাস্ট মৌলিক অধিকারটা হচ্ছে 32। ওটাতে সুপ্রিম কোর্ট রিট বা লেখো জারি করে। কি মৌলিক অধিকার? ওই সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে কি বলা হয়? রিট বা লেখো। কি বলা হয়? এই অধিকারগুলো কারা প্রয়োগ করে? সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। হাইকোর্ট করে 226, কত নম্বর আর্টিকেল? 226। দেখো 32 নম্বর ধারায় কে করে? সুপ্রিম কোর্ট, 5টা লেখো আছে। আর 226 নম্বর ধারায় কে করে? হাইকোর্ট। এই দুটো একসাথে আসে, এই দুটোই। তাহলে এই 5টা যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আছে সেগুলো কি কি? এক হচ্ছে, কি বলেছিলাম মনে আছে কারুর? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কুয়ারান্টো। এইবার বললেন স্যার কি বললেন বুঝতেই পারলাম না। বন্দি প্রত্যক্ষীকরণ মানে এবার বুঝতে পারবে, বাংলায় বলছি, বন্দি প্রত্যক্ষীকরণ, হেভিয়াস কর্পাস, যাকে পুলিশরাও ভয় পায়, যাকে পুলিশরাও ভয় পায়। কারণ কি? কোনো ব্যক্তিকে, কোনো ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তিকে যদি পুলিশ জোর জবরদস্তি আটক করে নেয়, দিয়ে 3rd ডিগ্রি টর্চার শুরু করলো, 3rd ডিগ্রি টর্চার হতে পারে না? কোনো পুলিশের মেয়েকে নিয়ে কোনো একটা ছেলে পালিয়েছে, এইবার ছেলেটাকে বলছে, ছেলেটা 18 বছর পেরিয়ে গেছে, বয়স হয়ে গেছে, ছেলেটা 18 বছর বয়স হয়ে গেছে, দেখছে না আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, ঠিক আছে চলো ওকে ধরো তো, কোনো একটা কেস দাও, দিয়ে নিয়ে এসো, জেলে নিয়ে এসো। জেলে নিয়ে এসে তাকে টর্চার 3 দিন 7 দিন ধরে টর্চার করছে। সে তো তার মেয়েকে এমনি ছেড়ে দেবে? এইবার ব্যাপারটা ভাবো, আমি এই কথাটা বলছি, উদাহরণ দিচ্ছি তোমরা বুঝতে পারো যাতে। এইবার তাহলে পুলিশটা কি করছে? অন্যায় করছে। তার পুলিশের তো সাজা হওয়া দরকার, তাহলে পুলিশের সাজা হচ্ছে না। এই জন্য 32 নম্বর ধারা, এই জন্য 32 নম্বর ধারা, এই জন্য সংবিধানের আত্মা বলা হয়। ভাবো 32 নম্বর ধারায় হেভিয়াস কর্পাস আছে, কি আছে?
বন্দি প্রত্যক্ষীকরণ মানে কোনো অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করতেই পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে সশরীরে কোনো আঘাত না করে সশরীরে তাকে কোর্টে চালান করতে হবে। এটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, পড়ার মজা। কোর্টে চালান করতে হবে 24 ঘন্টার মধ্যে, সে গ্রেপ্তার করতেই পারেন। পুলিশ কখনো কোনো নাগরিক যতক্ষণ না অপরাধী তুমি দোষী সাব্যস্ত হবে ততক্ষণ তোমার গায়ে হাত দিতে পারবে না, এইটুকু বুঝে নাও। তাহলে তুমি কি করতে পারবে? এবার তোমার করণীয় কি? তুমি যখনই পুলিশ তোমার সাথে এরকম অন্যায় করবে 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান করতে হবে, তোমার লয়ারের সাথে কথা বলতে দিতে হবে, তারপরে তোমাকে অ্যারেস্ট করার কারণ জানাতে হবে। 24 ঘন্টার মধ্যে সশরীরে কোর্টে চালান করতে হবে, যদি না করতে পারে তাহলে তাকে ছেড়ে দিতে হবে। আর যদি 24 ঘন্টা পর না ছাড়ে তাহলে সেই পুলিশ থানার এগেনস্টে কেস হবে। কোথায় কেস করে? এসপি অফিসে আগে প্রথম। এসপি ওটা যদি শোনে সেই থানার বড় বাবুর 12টা বাজিয়ে দেবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে এটা নিয়ে এই যে কোর্টে কোনো উকিল যদি জানতে পারে এরকম করেছে, তাহলে উকিলই 12টা বাজিয়ে দেবে ওই বড় বাবু। সাসপেন্ড। কি নিয়ে আসবে? কোন মামলা করবে? হেভিয়াস কর্পাস। কোন মামলা করবে? আর সুপ্রিম কোর্ট আর কোন জাজ যদি শোনে যে পুলিশ এরকম করেছে, তুমি মিথ্যা করেও যদি বলে পুলিশ আমার সাথে এরকম করেছে, সেটাও বিশ্বাস করবে, কারণ কোন জাজ সব জাজ জানে পুলিশ ঘুষখোর। এইটাই হচ্ছে ব্যাপার। দেখবে যত যত কোন রকম ক্লিপ যদি আসে দেখবে পুলিশদের কিরকম বলে, বিশ্বাসই করে না, জানে এরা টাকা পয়সা নিয়ে সবকিছু করে। এটাই সাধারণ জনগণকে কোন রকম যাতে মানে স্বাধীনভাবে বেঁচে থাকতে দেওয়া হয়। বুঝতে পারছো কি বললাম? তাহলে এবার গল্পটা পড়ি দেখো। বলছি একজন ভারতীয় নাগরিককে বিনা কারণে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি সংবিধানে 32 নম্বর ধারা প্রয়োগ করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নাগরিকের অধিকার রক্ষার্থে কি জারি করতে পারে? বলো। অধিকার রক্ষাতে কি জারি করতে পারে? নির্দেশমূলক নীতি, জাতীয় জরুরি অবস্থা, রিট বা লেখো, নতুন ফৌজদারি আইন। কি জারি করতে পারে? আরে রিট বা লেখোই তো ওইগুলো 32 নম্বর ধারায় যে 5টা আছে, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, তারপরে হচ্ছে উৎপ্রেষণ। এই 5টা হচ্ছে বাংলায়, এইটাই রিট বা লেখো বলে। কি করে? রিট বা লেখো। 32 নম্বর ধারায় যে আর্টিকেল আছে ওইগুলোকে আমরা কি বলি? রিট বা লেখো। আগেই বললাম, কিন্তু তোর গল্প শুনছিস, কিন্তু তার মধ্যে কেন আনসার আমি বলছি। ওগুলো কি বলে? রিট বা লেখো। এই লেখো জারি করার ক্ষমতা কার আছে? সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। সুপ্রিম কোর্টের লেখো জারি করার অধিকার কত নম্বরে আছে? 32 নম্বরে। হাইকোর্টের এই লেখোগুলো জারি করার অধিকার কোথায় আছে? 226। আর একটা লেখোর কথা তোরা জেনে রাখ, আর একটা রিটস বা লেখো, অধিকার পৃচ্ছাটা কি জিনিস জানিস? কোন এই যে হাইকোর্ট স্কুল টিচারদের চাকরি খেয়ে নিচ্ছে তো, চাকরি বরখাস্ত করে দিয়েছে তো। এই রকম যদি কেউ ঘুষ দিয়ে চাকরিতে যায় আর সেটা যদি ধরা পড়ে কোনো এক কারণে, তার বন্ধু যদি বলে দেয় যে তাকে যদি আবার রিসার্চ করা হয় যে হ্যাঁ পরীক্ষা দেয় নিয়ে চাকরি করছে, তাহলে যখন তখন তোমার বয়স হয়ে গেছে 59 বছরেও যদি জানতে পেরে যায় যে এটা আছে, তখন হাইকোর্ট সঙ্গে সঙ্গে ক্যান্সেল করতে পারে তুমি কোন অধিকারে এই পদে রয়েছে। কোন সরকারি পদে যদি কেউ ভুলবশত ঢুকে যায়। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? যতদিন লুকিয়ে আছে চলবে, নাহলে যখন তখন তোমার আরটিআই করে এটা রিপোর্ট বার করতে পারে। ক্লিয়ার হচ্ছে? সব রুলস করা রয়েছে। তাহলে কত নম্বর ধারা? 32 নম্বর ধারা। সেই জন্য সংবিধানের আত্মা বলা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে ভারতীয় সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলা হয়, সত্য। আচ্ছা, স্বাভাবিক সময়ে এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মতো কাজ করলেও জরুরি অবস্থার সময় এটি সম্পূর্ণ এককেন্দ্রিক। জরুরি অবস্থার সময় রাজ্যের কোনো কথা শোনা না, স্বাভাবিক অবস্থায় আধা যুক্তরাষ্ট্রীয়, কিন্তু জরুরি অবস্থার সময় কি হচ্ছে? রাজ্যের কোনো কথা শোনে, সেই জন্যই তো একে আধা যুক্তরাষ্ট্রীয় বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে এটা ঠিক। বাক্য 2 হলো 1-এর উপযুক্ত ব্যাখ্যা। আধা যুক্তরাষ্ট্রীয় কেন বলা হয়? এই জন্যই। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানে বর্ণিত বিভিন্ন অংশের বিষয়বস্তুকে প্রথম থেকে ক্রমানুসারে সাজাও। তোমরা এটা যদি না সাজাতে পারো আর কিছু বলার নেই, আমি বারবার বলেছি। প্রথমটা কোনটা? প্রথম হচ্ছে ইউনিয়ন ও তার ভূখণ্ড, আর্টিকেল 1। আর্টিকেল 1 না, মানে পার্ট 1।
প্রথম অধ্যায়, সংবিধানের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। দ্বিতীয় অধ্যায় নাগরিকত্ব, কত থেকে কত আর্টিকেল? 5 থেকে 11, ভেরি গুড। আচ্ছা 3 নম্বর, কত থেকে কত নম্বর? 12 থেকে 35। আর 4 নম্বর নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, কত থেকে কত? 36 থেকে 51। বুঝতে পেরেছো কি বললাম? দেখো এই কোশ্চেন আমি সেট করিনি, আর আমি এইগুলো বারবার তোমাদের বলে গেছি। 4, তাহলে কি হচ্ছে? 4, 2, 1 আর 3, এ অপশনে। বলো তাহলে বোঝা গেল? কোশ্চেন যেরকম ভাবে ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যাটা আবার দেখে নেবে, বাড়িতে আগে পড়ো, পড়ার পর নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো পারবে, তাহলে পলিটিক্যাল সায়েন্স একদম সহজ, জলের মতো।